হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লতিফা রহমান, আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশন এবং হাইব্রিড ফ্র্যাগমেন্টেশন। তো আগের লেকচার ভিডিওতে আমরা হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশন দেখে আসছি এবং তাদের টাইপসগুলো দেখছি, যেমন প্রাইমারি হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশন এবং ডিরাইভ হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশন। তো যারা আমার আগের লেকচার ভিডিও দেখেনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, কাইন্ডলি আগের লেকচার ভিডিওটা দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশনের রুলসটা হচ্ছে যে আমাদের একটা এরকম টেবিল দেওয়া থাকবে এবং সেখানে কিছু কন্ডিশন দেওয়া থাকবে। সেই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে আমাদেরকে ভার্টিক্যালি ফ্র্যাগমেন্ট করতে হবে। ভার্টিক্যাল হচ্ছে আমাদের কলাম ওয়াইজ, আমরা হরিজন্টালে যেটা করছিলাম রো ওয়াইজ ফ্র্যাগমেন্টেশন। এই যে যারা আমার আগের ভিডিওতে দেখছেন তারা জানেন যে হরিজন্টালে আমরা কন্ডিশনের ভিত্তিতে রো ওয়াইজ ফ্র্যাগমেন্ট করছিলাম, এখন আমরা করব এরকম কলাম ওয়াইজ ফ্র্যাগমেন্টেশন। ঠিক আছে, তো দেখেন আমাদের এখানে একটা টেবিল দেওয়া আছে প্রজেক্ট নামে। প্রজেক্টের মধ্যে কী কী আছে? প্রজেক্ট নাম্বার, প্রজেক্ট নেম, বাজেট আর লোকেশন। এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে, কি ইনফরমেশন অ্যাবাউট প্রজেক্ট বাজেট। তো প্রজেক্টের বাজেটগুলোকে একটা ফ্র্যাগমেন্টেশনে রাখতে বলা হয়েছে এবং সেকেন্ড ফ্র্যাগমেন্টেশন রাখতে বলা হয়েছে কি, যে ইনফরমেশন অ্যাবাউট প্রজেক্ট নেম অ্যান্ড লোকেশন। তো প্রজেক্টের নাম এবং লোকেশনগুলোকে আরেকটা ফ্র্যাগমেন্টেশনে রাখতে বলা হয়েছে ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশন ইউজ করে। তো সেটাকে আমরা কীভাবে করতে পারি দেখেন, আমরা যখন দুটো ফ্র্যাগমেন্টেশন করবো তাদের মধ্যে একটা কমন রিলেশন রাখতে হবে, তাই না? সেই জন্য আমরা ক্ষেত্রে আমরা প্রজেক্ট নাম্বারটাকে ইউজ করছি, কারণ প্রজেক্ট নাম্বার হচ্ছে একটা ইউনিক ভ্যালু। এটার সাথে সবার মিলবে না। প্রজেক্টের নাম সেম হতে পারে, বাজেটও সেম হতে পারে, লোকেশনও সেম হতে পারে, বাট প্রজেক্ট নাম্বার কিন্তু একটা জন্য একটা ইউনিক ভ্যালু থাকে। সেই জন্য দুইটা টেবিলের ফ্র্যাগমেন্টেশনের মধ্যে রিলেশন করার জন্য আমরা প্রজেক্ট নাম্বারটাকে নিচ্ছি। তো এখানে হচ্ছে প্রজেক্ট নাম্বারকে নিলাম ফার্স্ট, যে কন্ডিশনটা যে আমাদের প্রজেক্টের বাজেটগুলোকে একটা ফ্র্যাগমেন্টেশন রাখতে বলা হয়েছে সেই জন্য। তো প্রজেক্টের নাম্বারগুলো নিলাম এবং তার বাজেটগুলো রাখলাম। এটা হচ্ছে প্রজেক্ট 1-এর জন্য যে কন্ডিশন সেটা। দেন প্রজেক্ট 2-র জন্য যে কন্ডিশন দেওয়া ছিল সেটা হচ্ছে যে প্রজেক্টের নেম অ্যান্ড লোকেশন। তা আমরা যেহেতু দুটো টেবিলের মধ্যে রিলেশন রাখতে হবে, সেক্ষেত্রে আমরা এই প্রজেক্ট নাম্বারটাই দুটো টেবিলের ক্ষেত্রে ইউজ করি, যাতে আমাদের দুটো টেবিলের মধ্যে কানেকশনটা বিল্ড হয়। সেক্ষেত্রে আমরা প্রজেক্ট নাম্বারটাকে রাখলাম ইউনিকনেস হিসেবে। দেন হচ্ছে প্রজেক্ট নেম আর লোকেশন তো আমাদের কন্ডিশনে দেওয়া ছিল। এগুলোকে আমরা ভার্টিক্যালি ফ্র্যাগমেন্ট করলাম। তো আশা করি আপনারা ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশনটা বুঝতে পারছেন। এখন আমরা ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশনের একটা কমন টাইপের ম্যাথ আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা আমরা এখন দেখব। তা আমাদের একটা কমন টাইপের ম্যাথ হচ্ছে এটা। আমাদের এই ম্যাথ থেকে বলা হবে যে অ্যাট্রিবিউটেড ইউজেস ম্যাট্রিক্স এবং অ্যাফিনিটি ম্যাট্রিক্স বের করার জন্য, এবং তারপরে বলা হবে যে এই কোশ্চেন থেকে আমাদের কন্ট্রিবিউশন ম্যাট্রিক্স আর বন্ড এনার্জিটা ক্যালকুলেট করতে বলবে। তা আসুন আমরা এখন দেখি যে এই ম্যাথটি কীভাবে সলভ করা যায়। তাহলে কোশ্চেনে দেওয়া আছে কিউ ইজিক্যাল টু Q1 Q2 Q3 Q4। এতে দেওয়া আছে A1 A2 A3 A4 A5। এসে দেওয়া আছে S1 S2 S3 S4। তা আমাদের এখান থেকে কুইরি দেওয়া আছে চারটা, Q1 Q2 Q3 Q4 এর জন্য। এখানে লেখা আছে সিলেক্ট A1 A4 ফ্রম R ওয়ার A2 ইজ ইকাল টু ভ্যালু। Q2 তে দেওয়া আছে সিলেক্ট A1 A3 ফ্রম R ওয়ার A2 গ্রেটার দেন ভ্যালু। Q3 তে দেওয়া আছে সিলেক্ট সাম A4 ফ্রম R ওয়ার ভ্যালু ইজ ইকাল ওয়ার A ইজ ইকাল টু ভ্যালু। Q4 এ আছে সিলেক্ট কাউন্ট A2 ফ্রম R গ্রুপ বাই A4। তো এটা যখন আমরা ম্যাথটা সলভ করব তখন বুঝতে পারবো। এবং এরকম একটা টেবিল দেওয়া থাকবে, এই যে আমাদের S1 S2 S4 এই চারটার ভ্যালুগুলো এই কোয়েরির মধ্যে দেওয়া আছে। আমাদের প্রথম কোশ্চেনে কী বলা আছে দেখেন, যে ক্যালকুলেট দ্য ইউজেস ভ্যালুজ অফ অ্যাট্রিবিউট অ্যান্ড অ্যাট্রিবিউট অ্যাফিনিটি ম্যাট্রিক্স বা AA ম্যাট্রিক্স বলা হয় সংক্ষেপে। তা আপনারা অ্যাট্রিবিউট অ্যাফিনিটি ম্যাট্রিক্সকে যদি AA ম্যাট্রিক্স দেওয়া থাকে কোশ্চেনে, সেক্ষেত্রে কনফিউজড হবে না, দুটোই কিন্তু সেম। তো অ্যাফিনিটি ম্যাট্রিক্স ক্যালকুলেট করার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে ইউজেস ম্যাট্রিক্সটাকে ক্যালকুলেট করা। তো ইউজেস ম্যাট্রিক্সটা কীভাবে ক্যালকুলেট করতে হয় চলুন দেখে নিই। তো আমরা প্রথমে অ্যাট্রিবিউট ইউজেস ম্যাট্রিক্সটাকে লিখে নেব। দেন হচ্ছে এখানে চারটা কোয়েরি ছিল, Q1 Q2 Q3 Q4। দেন হচ্ছে A1 A2 A3 A4। আমাদের কোশ্চেনে কিন্তু এগুলো দেওয়া ছিল, এই যে কোশ্চেনটা আমাদের কোয়েরিগুলো দেওয়া ছিল চারটা, এবং A1 A2 A3 A4 নিচ্ছি আমরা। এখন অনেকের কোশ্চেন আসতে পারে যে A5 কেন নিচ্ছি না, কারণ দেখেন কোয়েরিগুলোতে কী কী আছে আমরা সেইটার উপর বেস করে আমরা এই ইউজেস ম্যাট্রিক্সটাকে নির্ণয় করব। তো ফার্স্ট কোয়েরি কী আছে দেখেন, সিলেক্ট A1 A4 ফ্রম R ওয়ার A2 ইজ ইকাল টু ভ্যালু। তো এখান থেকে আমরা A1 A4 A2কে নিব। সেটা কীভাবে নিব,
A1 A2 আর A4 এর জায়গায় আমরা জাস্ট 1 দিব, আর A3 তো আমাদের কোশ্চেনে ছিল না, সেজন্য হচ্ছে এখানে 0 থাকবে। যেটা আমাদের ফার্স্ট রোর কাজ হয়ে গেল। এখন আমরা দেখব সেকেন্ড কোয়েরির ক্ষেত্রে। সেকেন্ড কোয়েরিটা ছিল A1 সিলেক্ট A1 A3 ফ্রম R ওয়ার A2 গ্রেটার দেন ভ্যালু। তো এখানে কী কী ছিল? A1 A3 আর A2, তাই না? সেম ওয়েতে আমরা এখন A1 A2 A3 জায়গায় 1 দিব, যেহেতু A4 কোয়েরির মধ্যে ছিল না সেজন্য এটাকে 0 দিচ্ছি। আবার সেমভাবে কোয়েরি 3 জন্য আমরা দেখব কোশ্চেনে কী দেওয়া আছে। সিলেক্ট সাম A4 ফ্রম R ওয়ার A1 ইজ ইকাল টু ভ্যালু। A4 আর A1 এই দুইটা আছে, তাই না? তখন এই দুটোকে আমরা নিচ্ছি, যে A1 আর A4 এটাকে আমরা 1 দিলাম, আর A2 আর A3 যেহেতু কোয়েরি 3তে নাই সেজন্য এই দুটোকে 0 দিচ্ছি। এখন আমরা সেমভাবে কোয়েরি 4 এর জন্য দেখব। এখানে সিলেক্ট কাউন্ট A2 ফ্রম R গ্রুপ বাই A4, তাহলে A2 আর A4 এটাকে আমরা নিচ্ছি। এই যে A2 আর A4 এর এখানে হচ্ছে আমরা 1 দিচ্ছি, আর A1 আর A3 যেহেতু কোয়েরি 4 ছিল না সেজন্য এটাকে আমরা 0 করে দিলাম। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যাট্রিবিউট ইউজেস ম্যাট্রিক্স। আমরা এখান থেকে এখন একটু সাজিয়ে লিখে নিব। কোয়েরিগুলোকে লিখে নিলাম, দেন এখানে যেখানে যেখানে 1 আছে সেগুলোকে আমরা এই টেবিলের মধ্যে নিয়ে নিব, যাতে আমাদের হিসাব করতে সুবিধা হয়। তো এখানে দেখেন 1 কোন কোন জায়গায় আছে। কোয়েরি 1 এর ক্ষেত্রে A1 A2 আর A4, তাই না? এই যে A1 A2 A4কে নিলাম। কোয়েরি 2 জন্য কী কী আছে দেখেন, 1 কোন কোন জায়গায় আছে সেটা দেখব, যে A1 A2 A3, তাহলে A1 A2 A3 নিয়ে নিলাম। কোয়েরি 3তে আছে A1 আর A4, তাহলে A1 A4কে নিলাম। কোয়েরি 4-এ আছে A2 আর A4, তাহলে A2 A4কেও নিয়ে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই যে কোয়েরিগুলোর যে কস্ট সেটাকে ক্যালকুলেট করা। সেটা কীভাবে ক্যালকুলেট করব? এই যে কোশ্চেনে আমাদের একটা টেবিল দেওয়া ছিল না কোয়েরিগুলোর ক্ষেত্রে, কোয়েরি 1 কোয়েরি 2 কোয়েরি 3 কোয়েরি 4 এর ক্ষেত্রে, জাস্ট এইগুলো সবগুলো যোগ করে দেবো। কোয়েরি 1 এর ক্ষেত্রে S1 S2 S3 প্লাস S4, এই 4টা সাইডকে আমরা যোগ করব। কোয়েরি 2-র জন্য সেমভাবে 4টা ইয়েকে যোগ করব। কোয়েরি 3-র জন্য সেমভাবে, কোয়েরি 4-এর জন্য সেমভাবে যোগ করব। যোগ করার পর যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে কস্ট অফ কোয়েরি। সেম কাজটা এখানে হয়েছে, যে Q1 হচ্ছে S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4। তাহলে এই যে এখান থেকে নিব S1 S2 S3 S4, তাহলে কী হচ্ছে 10 প্লাস 20 প্লাস 0 প্লাস 5, তাহলে কত হচ্ছে 35। সেমভাবে কোয়েরি 2-র জন্য 5 প্লাস 10 প্লাস 15 30। কোয়েরি 3-র জন্য 35 প্লাস 5 40। কোয়েরি 4-এর জন্য 10 প্লাস 25 35। তো এইভাবে আমরা এই কোয়েরিগুলোর জন্য কস্টটাকে ক্যালকুলেট করে নেব। তো এখন আমরা জাস্ট এই যে কস্ট অফ কোয়েরিজগুলো বের করলাম এবং ইউজেস ম্যাট্রিক্সটা বের করলাম, এখান থেকে অ্যাট্রিবিউট অ্যাফিনিটি ম্যাট্রিক্স বা AA ম্যাট্রিক্সটাকে ক্যালকুলেট করব। চলুন দেখে নিই কীভাবে ক্যালকুলেট করা যায়। তো অ্যাট্রিবিউট অ্যাফিনিটি ম্যাট্রিক্স ক্যালকুলেট করার জন্য আমাদের এই যে বক্সটা আমরা করলাম ইউজেস ম্যাট্রিক্স থেকে, এবং এই যে কস্ট অফ কোয়েরিগুলো ছিল সেগুলোকে আমরা পাশে লিখে নিব, যাতে আমাদের ক্যালকুলেট করতে ইজি হয়। ঠিক আছে, তো এখন আমাদের কাজ হচ্ছে প্রথমে A1 A1 এভাবে যাবে। তাহলে A1 A1 আমরা দেখব কোন কোন জায়গায় আছে। তো আমরা টেবিলে দেখতে পাচ্ছি A1 এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে 3টার জন্য আমরা কস্ট অফ কোয়েরি বের করছি। এখানে আছে A1-এ 35, এখানে আছে 30, আর এখানে হচ্ছে 40। সবগুলোকে যোগ করলে হচ্ছে 105। এখন আমরা করব A1 A2। তো আবার সেম ওয়েতে এই টেবিলে চেক করবো যে A1 A2 কোন কোন জায়গায় আছে। এই যে এখানে A1 A2 আছে, এখানে A1 A2 আছে, আর কোথাও কিন্তু A1 A2 নাই। তাহলে এই রোর কত হচ্ছে 35, আর এখানে A1 A2 যেহেতু আছে সেখানে হচ্ছে 30, তাহলে 35 প্লাস 30 হচ্ছে 65। এখন দেখব A1 A3-র জন্য। দেখেন A1 A3 জাস্ট এই ঘরটায় আছে, যে এখানে A1 আছে, এখানে A3 আছে, বাট আর কোনো জায়গায় কি A3 বা A1 মানে A1 A3 কোথাও আছে? আর কোথাও নাই। যেহেতু জাস্ট এই ঘরটাতেই আছে সেই জন্য এটা হচ্ছে 30, এটাকে আমরা 30 লিখে দিলাম। এখন হচ্ছে দেখব A1 A4। A1 A4 বের করবো কীভাবে দেখেন। আবার সেম মতো দেখবো যে A1 A4 কোন কোন জায়গায় আছে। A1 A4 এখানে আছে, আর A1 A4 এখানে আছে। তাহলে 35 প্লাস 40 এখানে হচ্ছে 75। তাহলে প্রথমটার কাজ হয়ে গেল। এখন দেখব
আবার সেম ওয়েতে A2 এর জন্য A2 A1 A2 A1 কোন কোন জায়গায় আছে, এই যে A2 A1 বা A1 A2 সেমই, মানে ওটা কোনো ম্যাটার করে না যে কোনটা আগে কোনটা পরে, জাস্ট আমাদের ভ্যালুগুলো মিললেই হলো। A1 A2 এখানে আছে তাই না, এই দুটো ঘরে, তাহলে 35 + 30 এখানে হচ্ছে 65। এখন দেখবো A2 এখন দেখবো A2 কোন কোন জায়গায় আছে। তো A2 আছে আমাদের এখানে একটা A2 আছে, এখানে একটা A2 আছে, আর এখানে একটা A2 আছে। তাহলে এখানে হচ্ছে কত 35 + 30 প্লাস এখানে হচ্ছে 35, তাহলে হচ্ছে 100। এখন দেখবো A2 A3 কোন কোন জায়গায় আছে। দেখেন A2 A3 একটা জায়গায় আছে, আর কোথাও কিন্তু A2 A3 নাই। তাহলে এটা কত হচ্ছে 30, তো 30কে আমরা লিখে দিলাম। এখন হচ্ছে A2 A4। এখন দেখেন A2 A4 কোন কোন জায়গায় আছে, আমরা আবার সেমভাবে চেক করবো। A2 A4 এখানে আছে, আর A2 A4 এই জায়গাটাই আছে তাই না। তাহলে এখানে হচ্ছে 30 + 35, তাহলে কত হচ্ছে 70। আবার সেম ওয়েতে A3 A1 A3 A2 এভাবে চেক করতে থাকবো। তো দেখেন A3 A1 কোথায় আছে, জাস্ট এই রুটাতে তাই না, A3 A1, আর কোথাও তো A3 A1 নাই তাই না, A3 তার কোথাও ইউজ হয়নি, তাই সেখানে হচ্ছে 30, এখানে রেখে দিলাম। A3 A2 দেখেন এখানেই আছে, আর কোথাও কিন্তু A3 A2 নাই, তাহলে এখানে 30কেই লিখে দিলাম। A3 কিন্তু এক জায়গাতেই আছে, আর কোথাও কিন্তু A3 নাই, তাহলে এখানে হচ্ছে 30। A3 A4, অ্যান্ড A3 কি A4 এর সাথে কোথাও আছে, নাই তাই না, মানে কোনো রোতে হচ্ছে A3 A4 নাই, সেই জন্য এটা হচ্ছে 0। সেমভাবে A4 A1, তো A4 A1 কোথায় কোথায় আছে, এখানে একটা আছে A1 A4, আর এখানে আছে A1 A4, তো 35 + 40 এখানে হচ্ছে 75। A4 A2 হচ্ছে এখানে আছে, আর এখানে আছে 35 + 35 এখানে হচ্ছে 70। A4 A3, এখন A4 A3 কিন্তু কোথাও নাই তাই না, তাহলে এটা হচ্ছে 0। আর A4 দেখবো যে A4 কোন কোন জায়গায় আছে, তাহলে A4 আছে হচ্ছে এখানে একটা, আর এখানে একটা, এখানে একটা, তাহলে হচ্ছে 35, এখানে হচ্ছে 40, এখানে হচ্ছে 35, তাহলে হচ্ছে 110। তাহলে আমরা খুব ইজিলি কিন্তু আমাদের যে ইউজেস ম্যাট্রিক্সটা ছিল সেখান থেকে আমরা কস্ট অফ কুইনের মাধ্যমে আমাদের অ্যাট্রিবিউট অ্যাফিনিটি ম্যাট্রিক্সটাকে ক্যালকুলেট করতে পারলাম। তো আশা করি আপনারা এই ম্যাথটা বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো কোশ্চেন্স থাকে আমাকে কমেন্ট করতে পারেন। তা আমাদের ফার্স্ট ম্যাথটা করা হয়ে গেল, ক্যালকুলেট দ্য ইউজেস ভ্যালু অফ অ্যাট্রিবিউট অ্যাফিনিটি ম্যাট্রিক্স, এটাকে আমাদের সলভ করা শেষ। এখন আমরা দেখব 2 নাম্বারটা, যে ইফ A1 A4 অলরেডি প্লেসড ইন MCA matrix, place the attribute A2 in the matrix by calculating contribution matrix by calculating contribution and bond energy। তো চলুন দেখে এটা এখন কীভাবে সলভ করা যায়। তো আমরা প্রথমেই CA ম্যাট্রিক্স বের করবো, কারণ দেখেন কোশ্চেনে আমাদের কিন্তু CA ম্যাট্রিক্সের কথা বলা ছিল। তো CA ম্যাট্রিক্সটা কীভাবে বের করব, এই যে A1 A4 এই দুটো ভ্যালুর বেসিসে। এখন A1 আর A4 এর ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট অ্যাফিনিটি ম্যাট্রিক্স যে আমরা 1 নম্বরের কোশ্চেনে বের করলাম, সেখান থেকে আমরা এই CA ম্যাট্রিক্সটাকে পেয়ে যাব। এই যে এটা ছিল আমাদের অ্যাট্রিবিউট অ্যাফিনিটি ম্যাট্রিক্স, এখান থেকে হচ্ছে আমরা A1 A4কে নিচ্ছি। তো A1 কত ছিল 105, আর A4 কত ছিল 75 তাই না। A2 এর ক্ষেত্রে, এই যে A2 এর ক্ষেত্রে A1 ছিল 65, আর A4 ছিল A2 এর ক্ষেত্রে 70। A3 এর জন্য A1 ছিল 30, আর A4 ছিল 0। A4 এর জন্য A1 ছিল 75, আর A4 ছিল 110। তাহলে এটা হয়ে গেল আমাদের CA ম্যাট্রিক্স। তো এখন দেখেন আমাদের কোশ্চেনে কী ছিল, আমাদের কোশ্চেনে ছিল যে আমাদের A1 A4 এর মধ্যে A2কে কোনো একটা জায়গায় প্লেস করতে হবে। তো আমরা কোনভাবে প্লেস করতে পারি, হয় A2কে সামনে বসাতে পারি, অথবা A2কে মাঝখানে বসাতে পারি, অথবা A2কে লাস্টে বসাতে পারি তাই না। এই 3টা পসিবিলিটিস তো আছে তাই না। তো এইভাবে আমরা অর্ডারিংটা করলাম, যে হয় সামনে বসবে, নাহলে মাঝে বসবে, নাহলে শেষে বসবে। 3টা অর্ডার করা হয়ে গেল। তো আমরা এখান থেকে এখন কন্ট্রিবিউশনটাকে ক্যালকুলেট করবো কীভাবে, দেখেন এটা হচ্ছে সূত্র। তো কন্ট্রিবিউশনের জন্য আমরা সংক্ষেপে CONT লিখলাম। দেন ফার্স্ট অর্ডার যেটা ছিল A2 A1 A4, এটার জন্য 2 বন্ড A2 A1 প্লাস 2 বন্ড A1 A4 মাইনাস 2 বন্ড A2 A4, এভাবে আমরা করে নেব। ফার্স্টে হচ্ছে এই দুইটা A2 A1,
দেন হচ্ছে পরের দুইটা A1 A4, এই দুটা কিন্তু প্লাস, লাস্টে হচ্ছে মাইনাস কার সাথে হচ্ছে মাঝখানেটা স্কিপ করে A2 A4 এটার সাথে মাইনাস হচ্ছে। সেমভাবে আবার সেকেন্ড যেই অর্ডার ছিল সেটার জন্য কন্ট হচ্ছে A1 A2 A4, এই টুটাটা মাঝখানে আসলে এই অর্ডারের ক্ষেত্রে তাহলে কী হচ্ছে 2 বন্ড ফার্স্টে দুটা A1 A2 প্লাস A2 A4 মাইনাস A2 A1, সরি A1 A4 মাঝখানেরটা স্কিপ করে A1 A4 এটাকে আমরা মাইনাস করলাম। দেন থার্ড কন্ডিশনের জন্য হচ্ছে কন্ট্রিবিউশনের জন্য এইটা অ্যাপ্লাই করব A1 A4 A2, তাহলে ফার্স্ট এটার জন্য হচ্ছে A1 A4 এটাকে স্কিপ করে A1 A4, দেন হচ্ছে সেকেন্ডটার জন্য হচ্ছে প্লাস বন্ড মানে 2 বন্ড A4 A2 এটাকে স্কিপ করে A4 A2 মাইনাস 2 বন্ড মাঝখানেটাকে স্কিপ করে A1 A2, এই যে তাহলে আমাদের এই অর্ডারগুলো করা হয়ে গেল। আমরা যে বন্ডগুলো ইউজ করছি এখন এই বন্ডের যে মানগুলো সেগুলোকে আমরা বের করব। তো এখানে আমরা কীভাবে বন্ড বের করব দেখেন, ফার্স্টে হচ্ছে A2 A1, তো এই A2 A1 কোথা থেকে আসলো, এই যে A2 A1 এখান থেকে আসছে। দেন হচ্ছে A1 A4 এর জন্য করব, সেমভাবে A2 A4 এর জন্য করব। তো আমরা বন্ড ক্যালকুলেট করার জন্য আমরা ভ্যালুগুলো নিব অ্যাফিনিটি ম্যাট্রিক্সটা আমরা বের করছিলাম 1 নাম্বার সলিউশনটার ক্ষেত্রে সেখান থেকে। তো অ্যাফিনিটি ম্যাট্রিক্সের A1 A2 ইন্টু অ্যাফিনিটি ম্যাট্রিক্সের A1 A1 প্লাস অ্যাফিনিটি ম্যাট্রিক্সের A2 A2 ইন্টু অ্যাফিনিটি ম্যাট্রিক্সের A2 A1 প্লাস অ্যাফিনিটি ম্যাট্রিক্সের A3 A2 ইন্টু অ্যাফিনিটি ম্যাট্রিক্সের A3 A1। মানে এখানের হচ্ছে আমরা টুগুলোকে বেস রেখে এখানে চেঞ্জ করবো A1 A2 A3 A4 আসবে, বাকিগুলো সেম A2ই থাকবে। আবার গুণ করবো কার সাথে, অ্যাফিনিটি ম্যাট্রিক্সের A1কে সেম রেখে A1 A2 A3 A4 থাকবে। মানে এই যে A2 আর A1কে আমরা সেম রেখে জাস্ট অ্যাফিনিটি ম্যাট্রিক্সে A1 A2 A3 এই সবগুলো ভ্যালুকে কাউন্ট করব। তো সেটা কীভাবে দেখেন, তা আমরা এত কিছু খেয়াল না করে জাস্ট দেখব A2 A1, তাই না? A2 A1 আমাদের অ্যাফিনিটি ম্যাট্রিক্সটা ছিল এইটা। তো এখানে যে দুটো ভ্যালু থাকবে সেগুলোকে জাস্ট গুণ করে যোগ করে দেবো, যেমন 105 × 65, এই যে এখানে উল্টা লেখা হয়েছে, মানে A2 A1 ক্ষেত্রে এখানে তো A1 A2 ছিল সেই জন্য 105 আর 65 হচ্ছে। তো যেহেতু আমাদের এখানে A2 A1 65 × 105 বা 105 × 65 যাই লেখা না কেন সেটাই অ্যান্সার একই আসবে। প্লাস এই যে সূত্রের প্লাস, আবার আমরা নিব কি পরেরটা 65 × 100, এই যে প্লাস আবার নিব তারপরেরটা 30 × 30 প্লাস নিব লাস্টেরটা 75 × 70। নেওয়ার পর এটা ক্যালকুলেট করার পর আসছে 19,475। সেমভাবে বন্ড বের করবে কার জন্য, A1 A4 এর জন্য। A1 A4 কোথা থেকে ছিল, এই যে আমরা যে অর্ডারিংটা করছিলাম তো এখানে ছিল A1 A4। সেমভাবে আমরা এখন অ্যাফিনিটি ম্যাট্রিক্স থেকে আবার সেম ওয়েতে একবার 1কে বেস রেখে A1 A2 A3 চেঞ্জ করব, একবার A4কে বেস রেখে A1 A2 A3 A4কে চেঞ্জ করব। জাস্ট এগুলোর মধ্যে গুণ করে যোগ করে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে বন্ডের। তো এখানে বন্ডের ক্ষেত্রে তাহলে কী হচ্ছে দেখেন, এখন হচ্ছে A1 A4, তাহলে A1 105 আর A4 হচ্ছে 75, এই যে প্লাস 105 × 75 প্লাস 65 × 70, 65 × 70 প্লাস A1 হচ্ছে 30 আর A4 হচ্ছে 0, 30 × 0 প্লাস 75 × 110, এটাকে ক্যালকুলেট করলে আসছে 20,675। এখন সেমভাবে আর একটা বাকি ছিল না, এই যে এটার জন্য A2 A1 আর A1 A4 তো হয়ে গেল, এখন হচ্ছে A2 A4 এটার জন্য এখন বের করবো A2 A4 এর জন্য। তাহলে আবার সেমভাবে অ্যাফিনিটি ম্যাট্রিক্স থেকে আমরা A2কে একবার বেস রেখে A1 A2 A3 A4 চেঞ্জ করব, আর A4কে একবার বেস রেখে A1 A2 A3 A4কে চেঞ্জ করব। করার পরে হচ্ছে এখানে কি আছে A2 আর A4, তাহলে A2 আর A4 65 × 75 প্লাস 100 × 70 প্লাস 30 × 0 প্লাস 70 × 110, এটা ক্যালকুলেট করলে আসছে 19,575। তো আমরা হিসাব হিসাবের জন্য বন্ডগুলো এখানে লিখে নিলাম, মানে A1 A2 আর A2 A1 সেমই, আবার A1 A4 যা A4 A1ও তাই, A4 A2 যা A2 A4ও তাই, মানে রিভার্স করলে অ্যান্সার কিন্তু চেঞ্জ হচ্ছে না।
তখন আমরা ওই যে অর্ডারটা করছিলাম, এই অর্ডারের যে কন্ট্রিবিউশনটা বের করতে চাচ্ছিলাম, এই যে সূত্রগুলো, এখন জাস্ট এখানে এই ভ্যালুগুলোকে অ্যাসাইন করে দিলে আমাদের অ্যান্সারটা কিন্তু চলে আসবে। সেটা কীভাবে দেখেন, তা আমাদের ফার্স্ট ছিল কোনটা, A2 A1 A4, তাই না? তো এই যে A2 A1 A4, তাহলে এখানে কী ছিল সূত্র, 2 বন্ড A2 A1। তো দেখেন আমরা A2 A1 এর জন্য কিন্তু অলরেডি বের করছি 19,475, তাই না? তাহলে 2 ইন্টু বন্ডের মানটা আমরা দিয়ে দিলাম। দেন হচ্ছে সূত্রের প্লাস 2 বন্ডের মান আমরা আবার বের করছি A1 A4 এর জন্য। তো A1 A4 এর জন্য হচ্ছে 20,675। তো 2 ইন্টু এটা দিয়ে দিলাম। সূত্র অনুযায়ী জাস্ট ভ্যালুগুলোকে এখন অ্যাসাইন করব। -2 বন্ড এইটা A2 A4, তাহলে -2 ইন্টু A2 A4 এর জন্য কোনটা 19,575 গুণ করে দিলাম। জাস্ট ক্যালকুলেট করার পর যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার 41,150। সেম ওয়েতে আমরা জাস্ট এই সূত্রগুলোতে অ্যাপ্লাই করব। 2-র সাথে এই যে বন্ডগুলো আমরা বের করছি A1 A2, এগুলোকে গুণ করব, মাঝখানে যোগ থাকবে, লাস্টেরটাই হচ্ছে বিয়োগ হবে। এই সূত্র অনুযায়ী মানগুলো বসায় ক্যালকুলেট করলে আমাদের বন্ডের যে এনার্জি ক্যালকুলেট করতে বলা হয়েছিল সেটা কিন্তু হয়ে যাচ্ছে। এই যে কোশ্চেন ছিল ক্যালকুলেটিং কন্ট্রিবিউশন অ্যান্ড বন্ড এনার্জি, এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা সেকেন্ড ম্যাথটাও বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করতে পারেন। তো আসেন এখন আমরা দেখব হাইব্রিড ফ্র্যাগমেন্টেশন। তো হাইব্রিড ফ্র্যাগমেন্টেশনটা কীভাবে হয় দেখেন, এখানে দেখেন হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশনও আছে, আবার ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশনও কিন্তু একসাথে আছে। তো যখন হচ্ছে হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশন এবং ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশন একসাথে কাজ করবে সেটাকে আমরা বলবো হাইব্রিড ফ্র্যাগমেন্টেশন। তো এখন হরিজন্টালে দেখেন কী আছে, এখানে R1 আছে, ভার্টিক্যাল এখানে কী আছে দেখেন R211 R212, এখানে হচ্ছে R222, এখানে হচ্ছে R31 R32 R331 R332। এটা হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। এখান থেকে আমাদের ফার্স্টে ফ্র্যাগমেন্টেশন ট্রিটা ড্র করতে হবে, দেন সেখান থেকে রিকনস্ট্রাকশন ট্রি ড্র করতে হবে। এটুকুই কাজ, খুবই ইজি একটা টপিক্স। তো ফার্স্ট ট্রি আঁকার জন্য প্রথমে আমরা কী ধরে নেব, আরকে মেন ধরে নিব, ঠিক আছে? আর থেকে এখন কী বেরোচ্ছে R1 R2 R3, এই যে R1 R2কে ভাঙা হয়েছে সেজন্য R211 R22 এরকম আসছে, সেই জন্য হচ্ছে R2কে নিচ্ছে, আর R31 R32 R331 R332 এটার জন্য R3কে নিচ্ছি। তো এগুলো কীভাবে ফ্র্যাগমেন্ট হয়েছে ভার্টিক্যালি, তাই না? এই যে R1 এই সেগমেন্টটা হচ্ছে R2, এই সেগমেন্টটা হচ্ছে R3, এটাকে আমরা হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশন দিয়ে দিলাম। এখন কাজ হচ্ছে এই যে দেখেন R2-র মধ্যে আবার ডিভাইড হয়েছে, এটা হচ্ছে R21, এটা হচ্ছে R22। তা R21 এখানে ডিরেক্ট লেখা নেই, বাট আমরা যেহেতু এটা R22, তাহলে এই পাশেরটা R21ই হবে। যেহেতু এর মধ্যে আবার ফ্র্যাগমেন্ট হয়েছে সেই জন্য এটাকে পরবর্তীতে আমরা আবার ট্রি আকারে বিল্ড করব। তো এখানে হচ্ছে R21 R22, এই যে R21 R22, আর এখানে হচ্ছে এই R21-এর মানে R22-র মধ্যে হচ্ছে কি হচ্ছে দেখেন, R21-এর মধ্যে R211 আর R212 দুইটা ভাগ হয়েছে না এখান থেকে, মানে এটা হচ্ছে R22 আর এটা হচ্ছে R21, ঠিক আছে? তো এই যে আমাদের হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশন, এর মধ্যে আবার ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে দুইটা ভাগ হয়েছে। তো সেই জন্য আমরা এখান থেকে আবার কী করছি, এখান থেকে আবার এই দুটা ট্রি ড্র করছি যে R211 R222। তো এটা কীভাবে ফ্র্যাগমেন্ট হয়েছে হরিজন্টালি, তাই না? ভার্টিক্যাল মানে কি, আমাদের যে কলাম বরাবর যে ভাগটা হয় সেটা হচ্ছে ভার্টিক্যাল, আর হরিজন্টালটা হচ্ছে রো ওয়াইজ যে ভাগটা হয় সেটা হচ্ছে হরিজন্টাল। যেহেতু রো ওয়াইজ ডিভাইড হয়েছে R21, তাহলে এটাকে আমরা হরিজন্টালে H দিয়ে দিচ্ছি। আর যেহেতু এই R21 আর R22 হচ্ছে ভার্টিক্যালি মানে কলাম ওয়াইজ ফ্র্যাগমেন্ট হয়েছিল, সেজন্য এটাকে আমরা VV দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? এখন কাজ হচ্ছে আমাদের লাস্ট যে রো সেটার কাজ করা। তো এখানে দেখেন R3-র মধ্যে কী ছিল, R31 R32 R31 R32, আর এখানে হচ্ছে তাহলে এটা তাহলে কী হবে R33, তাই না? R33 হবে। তাহলে R33-র জন্য এখানে আবার কী হচ্ছে দেখেন, R3-এর মধ্যে আবার হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে, তাই না? R331 R332, এটাকে আবার হরিজন্টালি দুইটা পার্টে ডিভাইড হচ্ছে বা ফ্র্যাগমেন্ট হচ্ছে। তো এই ছিল এই যে পিকচারটা ছিল বা টেবিলটা ছিল, টেবিলটাকে আমরা এইভাবে প্রথমে ফ্র্যাগমেন্টেশন ট্রিতে কনভার্ট করব, মানে কোন
ওয়েতে এটা ফ্র্যাগমেন্ট হয়েছে, হরিজন্টালি না ভার্টিক্যালি সেটাকে আমাদের এইচ দিয়ে হরিজন্টাল আর ভি দিয়ে ভার্টিক্যাল দিয়ে বুঝাই দিতে হবে। এখন আমরা দেখব রিকনস্ট্রাকশন ট্রি। কিছুই না, সিম্পল কাজ। জাস্ট এখানে কি হচ্ছিল দেখেন, এই যে এখানে হচ্ছে 8 ছিল, এটাকে আমরা ইউনিয়ন হিসেবে ইউনিয়নের যে সিম্বলটা সেটা দিয়ে দিব, এবং যেখানে যেখানে জয়েন হয়েছিল এই যে যেখান থেকে ট্রির পার্টগুলো আসছে সেই জায়গাগুলোতে আমরা জাস্ট এই সিম্বলটাকে দিয়ে দিব, আর কোনো কাজ নাই। দেখেন এখানে কি হচ্ছে, এই R2 জায়গায় হচ্ছে R1 R2 আসছিল, এটা এখান থেকে ফ্র্যাগমেন্ট হয়েছিল তাই না? তো এখানে হচ্ছে আমরা এই সিম্বলটাকে দিয়ে দিচ্ছি। দেন কাজ হচ্ছে আমাদের আর কোথায় হয়েছিল, R3-তে। R3-তে কিন্তু এই 3টা বের হয়েছে, আর R31 R32 R33। তো এখানকে আমরা আবার সেমভাবে এই সিম্বলটা দিয়ে দিচ্ছি, মানে যেখান থেকে ফ্র্যাগমেন্ট হয়েছে সেখানে আমরা ওই সিম্বলটাকে জাস্ট অ্যাপ্লাই করে দেবো। দেখেন আবার R21 হয়েছে, বাট R22 থেকে কিন্তু কোনো ফ্র্যাগমেন্ট হয়নি, তাহলে R21 থেকে যেহেতু ফ্র্যাগমেন্ট হয়েছে সেই জন্য আমরা এখানে আবার জয়েন্ট সাইনটা দিয়ে দিব। আবার দেখেন এখানে R31 R32 থেকে কোনো ফ্র্যাগমেন্ট হয়নি, R33 থেকে আবার R331 R332 আসছে। তো এখানে যেহেতু ফ্র্যাগমেন্ট হয়েছে তাহলে এই R33 থেকে আমরা এখানে একটা জয়েন্ট সাইন দিয়ে দিব। তো এটাই হচ্ছে আমাদের রিকনস্ট্রাকশন ট্রি। বাট এখানে একটু বলে দিই, আমাদের কিন্তু এখানে অ্যারো সাইনগুলো দেখাই দিতে হবে যে অ্যারো সাইনগুলো সবগুলো উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে? সবগুলো উপরের দিকে, এই অ্যারো সাইন কিন্তু অবশ্যই দিতে হবে। এই যে সবগুলো উপরের দিকে যাচ্ছে একটা ট্রি গঠন করার ক্ষেত্রে। বাট এখন দেখেন রিকনস্ট্রাকশন ট্রিতে কিন্তু আমাদের এই অ্যারো সাইনগুলো দেওয়া লাগবে। বাট এই যে ফ্র্যাগমেন্টেশন ট্রিটা আমরা ড্র করছি এখানে কিন্তু কোনো অ্যারো সাইন দেওয়া লাগবে না, জাস্ট এখানে হরিজন্টালি ফ্র্যাগমেন্ট হয়েছে না ভার্টিক্যালি ফ্র্যাগমেন্ট হয়েছে এটাকে আমাদের বলে দিতে হবে এইচ আর ভি দিয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।